তেলের সংকট, তারা তাদের মধ্যে এটা ষড়যন্ত্র ছিল। আপনি হালকাভাবে বলেছেন, কিন্তু বিএনপি এখন বলে যে এটা করেছে জামাত, এই জন্য তাদের কমিটি নেওয়ার সাথে সাথে এটা শুদ্ধ হয়ে গেছে, মানে এটা সলভ হয়ে গেছে। তাহলে সব জায়গায় ওনাদের বসায় দেন, কমিশনার থেকে প্রশাসক থেকে তারপরে মন্ত্রী মিনিস্টার কয়েকজন দিয়ে দেন, তাহলে তো দেশ ভালো চলবে বলে মনে হচ্ছে। আর এই গুপ্ত সুপ্ত, এটা এক ধরনের রাজাকার শব্দের মতো আপনারা ব্যবহার করছেন। আওয়ামী লীগ রাজাকার ব্যবহার করতে, আপনারা গুপ্ত সুপ্ত করছেন। গুপ্ত সুপ্তের ব্যাপারে আমার কথা হলো, আপনাদের দলে যদি এত গুপ্ত সুপ্ত ঢুকে যায়, তা জামাতে কই? জামাতে ঢুকানো একটা গুপ্ত সুপ্ত দেখি আপনারা পারেন কিনা, চ্যালেঞ্জ দিলাম। জামাতও তো একটা পলিটিক্যাল দল, অন্য কোন দলের সুপ্ত গুপ্ত কি জামাতের ভিতরে আছে? তারা কি কখনো চিৎকার করেছে আমাদের ভিতরে যুক্ত ঢুকেছে? আপনার ঘরে চোর ঢুকতে দিলে দায়টা কি আপনার না চোরের? সুতরাং আমি বিএনপির মুখে এটা শুনতে চাই না যে আমাদের, এটা আপনাদের ব্যর্থতা। আপনারা যতবার বলবেন আমাদের মধ্যে গুপ্ত সুপ্ত ঢুকে গেছে, তারপরে আপনাদের ব্যর্থতা। আপনারা রাজনৈতিক দল হিসাবে সচেতন না, এবং দলের মধ্যে এমন কোনো ক্যাপাসিটি নাই যে বাইরের কেউ ঢুকে গেলে আপনারা বের করতে পারেন। প্রত্যেক জায়গায় যদি কমিটি থাকে, তাহলে আপনারা একটা বাইরের লোককে ওখানে কমিটিতে ঢুকাবেন কেন? আপনারা সুযোগ মতো ঢুকাই ফেলেন, আবার সুযোগ মতো বের করে দেন, সুযোগ মতো মন্ত্রী বানান, আবার সুযোগ মতো তারা শত্রু বানান তাদেরকে। সুতরাং এই গুপ্ত সুপ্ত দিয়ে রাজনীতি করে দেশকে ঠিক করতে পারবেন না। এখন আসি আমি প্রশ্ন যারা করেছেন, আমি সবার প্রশ্নেরই কিছু কিছু টাচ করবো। বসন্তের কুকিল, হ্যাঁ আফসারি ভাই এখানে একজন, উনি বসন্তের কুকিল পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ওনাকে কেন নিলে, এটা আমার ওই বক্তব্য দেওয়া ছিল। আমাকে যেটা প্রশ্ন করেছেন, যারা স্বৈরাচার তারা বিরোধী দলকে সবসময় স্বৈরাচার বলে, আর বিদেশে এটা হয় না। বিদেশের রাজনীতি তো আমাদের চেয়ে অনেক উন্নত। বিদেশের গণতান্ত্রিক রাজনৈতিক গুলো তারা করে কি, তারা আপনি করে এই যে গঠনমূলক সমালোচনাগুলি নিয়ে তারা রিমেডিজ তৈরি করে, কিভাবে এটাকে সংশোধন করা যায় সেটা করে। আচ্ছা, আমি যদি বলি যে বাংলাদেশ টেলিভিশন, আমি বলবো এই উপস্থাপককে যে আপনারা যে ছোট ছোট করে নোট দেন মানুষকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, আমার এই কথাটা দিবেন যে বিটিভি আজকে চাঁদপুরে গেছে, বিটিভি সরাসরি প্রচার করলো, তাহলে বিরোধী দলের নেতার এটা সরাসরি বা কতটুকু দেখানো হয় বিটিভিতে? তাহলে আপনার আওয়ামী লীগের চেয়ে খুব ভালো নাকি? এই বিটিভিটা কি শুধু আপনার আওয়ামী লীগের বিএনপির টাকায় চলছে, আর অতীতে শুধু আওয়ামী লীগের টাকায় চলেছে 17 বছর? আপনি বিটিভির দিকে তাকালেই বোঝা যায় যে আপনাদের কোনো পরিবর্তন হয় নাই। বিটিভি যেন বিএনপির টিভি, এটাকে সংশোধন করেন, মানুষ এগুলো বোঝে। বিরোধী দলের কোনো সংবাদ মানে সরাসরি সম্প্রচার তো দূরের কথা, সংবাদ সঠিকভাবে প্রচার করা হয় না। আর আমাদের দেশে হলুদ মিডিয়া তো আছেই, তারা ওত পেতে বসে থাকে কখন সরকার পরিবর্তন হবে, আর সরকারের কাছে গিয়ে তল্পি তল্পা নিয়ে সরকারি দল হয়ে যাব। কিন্তু তারা এটা খেয়াল রাখে না বর্তমানে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে তেলবাজি করতে গিয়ে কত সাংবাদিক জেলে এবং এই আদালতে আসা যাওয়া করছে, সেটা মনে রাখতে হবে। সুতরাং আমি জাহাঙ্গীর ভাই আমার এলাকার লোক, জাহাঙ্গীর ভাইকে বলবো আপনার ফোরামে বিএনপির যেখানে সুযোগ পান আপনি এই কথা বলবেন, আমিও বলবো যে আগে বিটিভিকে স্বাধীন করুন। বিটিভি স্বাধীন না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ঠিক হবে না। বিটিভি, তাহলে আমাদের আজকের এই কথাগুলো বিটিভিতেই প্রচার হবে, শোনা যাবে যে সরকারের বিরুদ্ধে যে আলোচনা করা হয় তখন এটা বিটিভিতে আলোচনা করা হচ্ছে। সুতরাং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, প্রথম বিটিভিকে স্বাধীন করেন। ভারতের প্রসঙ্গ পরে আসবো, আগে বিটিভি আমাকে স্বাধীন করে দিতে হবে। দেখুন, আরেকজন প্রশ্ন করেছিলেন যে বিএনপির বিরুদ্ধে কি এত বিরোধী, এখন এত তাড়াতাড়ি এত বিরোধী করা কি ঠিক? এরা এত ইন্ডিয়ার বিরুদ্ধে এই করছে সেই করছে ইন্ডিয়ার মধ্যে, এইটা কতটুকু স্থায়িত্ব হবে, কি হবে না হবে? আজকে দেখেন একটা চুক্তি নিয়ে এত কথা হচ্ছে, আমেরিকা ওই যে 3 দিন আগে চুক্তি পাশ করে চলে গেল, আর বিএনপি যে ডিক্লেয়ার দিল, আমি স্বাগত জানিয়েছি ডিক্লেয়ার দেওয়ার জন্য, কিন্তু এটাও বলেছি সাথে যে পদ্মা ব্যারেজ যে করা হলো সংসদে আলোচনা করা হলো না কেন? এত বড় একটা প্রজেক্ট, কোন প্রজেক্টটা নিয়ে সঠিকভাবে সংসদে আলোচনা করা হচ্ছে? এত তড়িঘড়ি করে নিজেরাই সব জ্ঞানী, নিজেরাই সব জানি, নিজেরাই হর্তাকর্তা, নিজেরা যা ইচ্ছা তাই করব কেন? এই ফ্যামিলি কার্ড নিয়ে, কৃষি কার্ড নিয়ে এবং এই যে ঋণ মৌকুফ করার ব্যাপারে, এগুলো সংসদে আলোচনা হতে পারতো না?
আবার এগুলো দেওয়ার পরে যদি ওই 28টা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স দেওয়া বাড়ানো হয়, তাহলে এটা দ্বিচারিত্র না, বরং এই টাকা দিয়ে ওইখানে ট্যাক্স ভর্তুকি দিয়ে মানুষ যেন কষ্টে না থাকে সেটা দেখা উচিত। তো সুতরাং উল্টাপাল্টা কাজ করা হচ্ছে, উল্টাপাল্টা কাজ করলে সরকার উল্টাপাল্টা হবে। তো সুতরাং ভারত আমাদের উপরে যে অত্যাচার করেছে, আমরা এই যে একজন বোধহয় বিএনপির ইয়ে ছিল, উনি বলছিলেন যে ভারতের এই বিষয়টা, যে ভারতের এই বিষয়টায় আমি মনে করি যে ভারত যে ভুল করেছে রাজনীতিতে তার দাঁত ভাঙা জবাব এই 5ই আগস্টের পর থেকে ডক্টর ইউনূসের সরকার এবং এই সরকার দিচ্ছে। এই সরকার অবশ্য এই গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যাবত, এর আগে ভারত নিয়ে তেমন কথা বলেনি, এবং এটা শুরু করার পর থেকে আবার সালাউদ্দিন সাহেবের আওয়াজ একটু নরম হয়ে আসছে। দেখেন যে কাঁটাতারের বেড়া নতুন করে দিচ্ছে, সেখানে সালাউদ্দিন সাহেব বললেন যে এটা ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার। আবার একজন অ্যাডভাইজার বললেন যে না, ওনারা দিছে কাঁটাতার, আমরাও এটা যেভাবে পারি মোকাবেলা করবো, আমরা আমাদের কাজ করে যাব। অর্থাৎ এক একজন এক এক ভাবে বলছে, ওখানে যে সম্মিলিত ভাবে নীতিগত ভাবে এক হয়ে কোনো কথা বলছে এটাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না। এখন আরেকজন প্রশ্ন করেছে যে হ্যাঁ, 2-3 দিন আগে যে সীমান্তে যে কয়েকজন হত্যা করা হলো, এর আমি যতদূর জানি এটা ফ্ল্যাগ মিটিং করা হচ্ছে, কিন্তু ওই রাষ্ট্রদূতকে ডেকে ওটা যে প্রতিবাদ করা, জবাবদিহি করা, এটা করা হয়নি। তো সুতরাং এটা করা উচিত। তো আরেকটা প্রশ্ন আমাকে করেছে যে মার্কিন চুক্তি যদি এত খারাপই হয়, দেশ বিরোধী যায়, তাহলে বিএনপি এটা সংশোধন করছে না কেন? বিএনপি এটা আলোচনা করতেই দেয়নি, যে রুমিন ফারহানা যে কথা বলেছিলেন, উত্তোলন করেছিলেন, এটা বিরোধী দল সুযোগই পায় নাই। আর বিরোধী দল এখন মনোযোগী ছিল গত অধিবেশনে, আগামী অধিবেশন তো আগুন জ্বলবে এই জুলাই নিয়ে, কারণ তখন তো জুন জুলাই যে আগুন জ্বলবে, জুলাইয়ের আগুন নেভানোর জন্য সাফিসিয়েন্ট ফায়ার ব্রিগেড আছে কিনা বিএনপির কাছে আমার ডাউট। তো সুতরাং পুরো বিরোধী দল জুলাইয়ের যে ইমেজ সেটা ধরে রাখার জন্য অনেক আলোচনাই হয়তো যেতে পারেনি। যে 31 দফার প্রথম দফা ছিল যে সংস্কার পরিষদ তৈরি করবে বিএনপি, সেটাকে অ্যাভয়েড করে সংস্কার পরিষদের শপথই ওনারা নেন নাই। এটাই প্রথম জনগণকে আঘাত দেওয়া হয়েছে। আমি একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যে যত কিছুই করেন না কেন, ব্যারেজ করেন, এটা করেন, কার্ড দেন, সেটা দেন, কিন্তু জনগণকে তাচ্ছিল্য করে কোনদিন কোন সরকার টিকে থাকতে পারে না। তার সর্বোচ্চ উদাহরণ হলো আওয়ামী লীগ সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, সেক্রেটারিয়েট, বাইতুল মোকাররম, মসজিদ, সবগুলো নিয়ে আওয়ামী লীগ বানিয়ে আওয়ামী লীগ টিকতে পারেনি। আর আপনাদের পেছনে তো বন্দুকধারীরা আপনাদের কথাই যে জনগণকে বন্দুকে গুলি করবে, আমার মনে হয় না। তো সুতরাং আপনাদেরকে আর একটু সাবধান হতে হবে। সর্বশেষ হলো, জাহাঙ্গীর ভাই বলেছেন ইসলামী ব্যাংক তারা করেছে ক্ষতিটা কই। আমিও এই কথাটা নোট করেছিলাম যে ওরা যদি ইসলামী ব্যাংক করতে পারে, তা আপনারা আপনাদের ব্যাংকগুলো করে জনগণকে চাকরি দেন নাই কেন, মানে আওয়ামী লীগের লোককে দেন নাই কেন? তাহলে তো সবাই এটাতে, শোনেন, আমরা খারাপ জিনিসের নিয়ে যদি প্রতিযোগিতা না করে ভালোটা করি, এটা কি খারাপ? কতগুলো মানুষের করেছে, কর্মসংস্থান করেছে। এরকম প্রত্যেকটা দলই যদি একটা একটা করে ছোট বড় প্রজেক্ট করে তার দলের লোককে কাজে লাগায়, ক্ষতিটা কোথায়? দলের লোকটাও তো এই বাংলাদেশের সিটিজেন। সুতরাং আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে একমত যে এইখানে এই কাজটা করা উচিত। আপনি জানবেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে গ্রিন পার্টি নামে একটা পার্টি আছে, যেটা অনেকগুলো দেশে আছে ওয়েস্টার্ন উন্নত কান্ট্রিতে। এই গ্রিন পার্টি পলিটিক্যাল পার্টি ছিল না, এটা পরিবেশ আন্দোলনকারী, দেশের কাজ করতে করতে তারা পপুলারিটি পেয়েছিল, জনগণ তাদেরকে ক্ষমতায় নিয়ে গেছে। তো সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলের বা পার্টিরও উচিত জনসেবামূলক কাজ করা, যেটা আমি মানে জামাত করি না, কিন্তু জামাত যেটা করে সেটা তাদের দল লোক হোক আর যাই হোক, জনগণ বা তাদের যে সদস্য তারাও তো জনগণ, তাদের কিছু উপকার হয় এমন কাজ যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করে থাকে, সেটা জামাত করেছে। জামাতের এই ভালো দিকটাকে সবাই সমর্থন করে। ইবনে সিনাই কি চিকিৎসা শুধু জামাতের লোকরে করায়, নাকি যে কোনো লোক গেলে তার চিকিৎসা পায়? সুতরাং সেটা খেয়াল করতে হবে। সুতরাং ইবনে সিনাই গেলে সবাই চিকিৎসা পায়, এবং ইসলামী ব্যাংকে গেলে সুদ ছাড়া ব্যাংকিং ব্যবস্থাটা সবাই এই সুবিধা পায় বলে আমি মনে করি। সর্বশেষে জাহাঙ্গীর ভাই সহ বিএনপির সকল ভাইকে বলতে চাই, আমরা কেউ চাই না
যে 5 বছর আগে এই ক্ষমতা হস্তান্তর করা হোক বা ক্ষমতা যাক। আমরা 5ই অগস্টের আন্দোলনের পরে এটা অনুধাবন করছি যে অন্তত 5 বছর পর পর সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক ভাবে, এটাই হবে দেশের জন্য মঙ্গল। অতএব আপনারা যেন 5 বছর টিকে থাকতে পারেন সেই কাজ করেন, জনগণের কথা বলেন। আজকেও আপনার বক্তব্যে খুব একটা আপনাদের দলের কি কাজ এগুলো না বলে শুধু জামাতের বদনামি করেছেন। তো অন্য দলের কুৎসা করতে করতে আওয়ামী লীগের মতো যদি সময় পার হয়ে যায় তো অসময়ে দেখবেন যে আপনাদের নিজের কথা বলার সময় নাই। ধন্যবাদ। ধন্যবাদ। ইব্রাহিমের মাইক্রো মিউট আছে, নন মিউট করতে হবে। করের বিষয়টি নিয়ে আপনার মতামত দেবেন যে অতিরিক্ত কর বাড়ানোর ফলে জনগণের উপর কতটুকু বাড়তি চাপ করতে পারে? আচ্ছা, একটা সেকেন্ড আমি আরেকটা পয়েন্ট যোগ করতে চাই যে মোটরসাইকেলের উপরে এই 55 বছর মোটরসাইকেলের উপরে কোনো কর ছিল না। এই মোটরসাইকেলের উপরে এখন ছাত্ররা, অনেক গরিব মানুষ কোন রকম ভাবে এই মোটরসাইকেল দিয়ে কিছু আয় করে। এই মোটরসাইকেলের উপরে কোন রকম ট্যাক্স ধরাটা ঠিক হবে না এবং এটা একটা শ্রেণীর জন্য বিরাট ক্ষতি হবে। আপনারা খেয়াল করেন পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ছিল, আমি নিজেও বলেছিলাম প্রেস ক্লাবে যে মোটরসাইকেল বন্ধ করা যাবে না এবং মোটরসাইকেল আন্দোলন করে সেটা করেছে। আপনারা হয়তো মোটরসাইকেলের এই ইয়ের আগেই আন্দোলন পাবেন যে তারা তাদের এই ট্যাক্স তাদের বহন করার সুযোগ নাই এবং এই মোটরসাইকেলের উপরে এই মুহূর্তে ট্যাক্স বসানো সঠিক হবে বলে আমরা মনে করি না। ধন্যবাদ।